বাতাসে বৃষ্টির আভাস, ক্ষণে ক্ষণে গর্জে উঠছে মেঘ। যে কোনো মুহূর্তে ধরণীকে নিজস্ব বাড়িধারায় ভিজিয়ে দিতে প্রস্তুত। এ যেন বর্ষাকাল আগমনের পূর্ববর্তী বার্তা। বারান্দায় দাঁড়িয়ে কালো মেঘে মোড়ানো আকাশের দিকে অনিমেষ চেয়ে আছে ইনশিতা। চোখের পলকটা পড়ছে না তার। মনের মধ্যে খুশির বৃষ্টির আওতা দিন দিন শব্দ তুলে ঝরে পড়তে চাইছে। আজ তার খুশির দিন, সবচেয়ে খুশির দিন। এখন আর কোনো ভয় থাকবে না, থাকবে না জেহেরকে খুইয়ে ফেলার আতঙ্ক। শঙ্কামুক্ত জীবন শুরু করতে যাচ্ছে সে। টুপটাপ বৃষ্টির ফোঁটারা পড়ছে। সন্ধ্যের হিমহিম বাতার সাথে বৃষ্টির ছাট ইনশিতার মনে অন্যরকম সুর তুলছে। চোখ মুখ সহ গলার বেশ খানিকটা বৃষ্টির ছাটে ভিজে গেছে। ইনশিতা তাকালো বাম হাতে ধরা চিঠিটার দিকে। সে হাসছে। এই চিঠিটায় তার আনন্দের মূল উৎস। চোখের সামনে আরেকবার চিঠিটা মেলে ধরল, তারপর বৃষ্টির মধ্যে ধরল। ধীরে ধীরে চিঠিটা ভিজে কালো কালিগুলো মিশে গিয়ে নিমিষে সাদা কালো রঙের কাগজে পরিণত হলো। এখন আর বোঝা যাচ্ছে না কোনো লেখা। তারপর চিঠিটাকে টুকরো টুকরো করে বৃষ্টির মধ্যে ছেড়ে দিল। এই মুহূর্তে আনন্দে উদযাপন করতে ইচ্ছে করছে বড্ড। ছাদে গিয়ে একবার বৃষ্টিতে ভেজা যাক। এক মুহূর্ত নষ্ট করলো না সে। বারান্দা থেকে দৌড়ে গিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। ছাদের দরজা পার হতেই থেমে গেল সে। ইয়া বড় বড় কতগুলো গার্ড ছাদের কার্নিশ ঘেঁষে ছাতা হাতে দাঁড়িয়ে আছে। জিহাদের পালানোর খবর শুনে জেহের বাড়িটাকে ফুল সিকিউরিটিতে রেখেছে। পুরো বাড়ি জুড়ে কত শত গার্ডসদের যে হিড়িক পড়েছে। জেহের কোনো রিস্ক নিতে চায় না তার রোজকে নিয়ে। জেহেরটাও কি যে, এখন তো আর কোনো গার্ডসদের প্রয়োজন নেই। এখন আর তাকে তো হারিয়ে ফেলার ভয়ও থাকবে না। কিসের কারণে? জিহাদের? সে তো এখন আর নেই। তাহলে? ইনশিতা মৃদু হাসে। লাফাতে লাফাতে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায় সোজা জেসমিন চৌধুরীর ঘরে। জেহের তাকে বলেছে সে ছাড়া আর কোনো ছেলের সামনে না যেতে। তাই গার্ডসদের সরাতে জেসমিন চৌধুরীর সাহায্যের প্রয়োজন। তারা গার্ডসরা কিছুতেই যাচ্ছিল না। তাদের কথা হলো স্যারের কথা ছাড়া এক পাও নড়বে না। পরে তাদেরকে চাকরি নট করার হুমকি দিয়ে নিচে নামালেন জেসমিন চৌধুরী। পুরো ছাদ খালি হতেই ইনশিতা দৌড়ে চলে যায় ছাদে। বিশাল বড় ছাদ। এক কোনায় অ্যাটাচড চেয়ার আর গোল টেবিল, আরেক কোনায় বিভিন্ন প্ল্যান্টস। ছাদের এক পাশে বিভিন্ন শেডের গোল গোল বাতি জ্বালানো। ইনশিতা গিয়ে সেগুলো অফ করে দিল। চিলে কোঠার টিমটিমে আলো জ্বালিয়ে দিল। হলুদ ম্লান আলো ছাদের আংশিক আলোকিত এখন, আর আংশিক নিকশ কালো আধারে ঢাকা। ঝুমঝুম করে বৃষ্টির ধারা ঝরছে। ঝুমঝুম করে বৃষ্টির ধারা বাড়ছে। মাঝে মাঝে আকাশ আলোকিত হয়ে চমকে উঠছে বিদ্যুৎ। ছাদের মাঝখানে গিয়ে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে আছে সে। পুরো শরীর ভিজে একাকার। ইনশিতার মুখে এখনো লেপ্টে আছে সেই প্রাণকাড়া মুচকি হাসি। বৃষ্টি মাথায় নিয়ে ধীর পায়ে সে এগিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের কার্নিশে। এখান থেকে আবছাভাবে দেখা যাচ্ছে টুকরো টুকরো চিঠির অংশ। এই চিঠিটা তার মনের মাঝে আগত ভয়, আতঙ্ক, সংকোচ মুহূর্তেই ধূলিসাৎ করে দিয়েছিল। আজ বিকেলে হঠাৎ পরিচারিকা এসে তার হাতে এই চিঠিটা ধরিয়ে দিয়েছিল। বাহির থেকে কোনো গার্ড নাকি পরিচারিকাকে দিয়ে তাকে দেওয়ার জন্য পাঠিয়েছে। পরিচারিকাকে বিদায় দিয়ে সে দরজা আটকে ভ্রুকুচকে চিঠিতে চোখ বোলায়। বেশ লম্বা একটা চিঠি। হঠাৎ কেই বা তাকে চিঠি পাঠালো? গুটি গুটি অক্ষরে সম্বোধনের জায়গায় লেখা প্রিয়তমা। ইনশিতা কৌতূহল দামাতে না পেরে পড়তে শুরু করে। প্রিয়তমা আমার, জানি এখন তুমি আমার প্রিয়তমা নেই, হয়ে গেছে অন্য কারো। অথচ আমি 2 বছর ধরে তোমাকে মরে মরে আমার প্রিয়তমা বলে চেনে এসেছে। আমি কখনো আর তোমাদের কোনো ক্ষতি করতে চাইব না, প্রমিস। দূর থেকেও কখনো তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করব না। তোমাদের জন্য অমঙ্গল কামনা করব না, প্রমিস। দূরে থাকলেও তোমাকে কখনোই ভুলব না, প্রমিস। তোমার স্মৃতি নিয়ে আজীবন বেঁচে থাকবো, প্রমিস। আর তোমাকে, শুধু তোমাকে ভালোবেসে যাব, প্রমিস। যতগুলো প্রমিস করেছে সবগুলো মেনে চলবো, প্রমিস। এই তো পাখি, ভালোবাসতে নাই পারো, মন থেকে ক্ষমা কি করবে না? দয়া করে আমাকে ক্ষমা করে দাও। নাহলে যেভাবে অনুতাপ নিয়ে বেঁচে আছে, পরে হয়তো তাও পারবো না। আমার একটা শেষ কথা রাখবে? আমার ভালোবাসাকে আর নোংরা করে দেখো না প্লিজ। আমার ভালোবাসা সত্যিই নোংরা নয়। ভালোবাসা পাওয়ার পদ্ধতি ভুল থাকলেও ভালোবাসাটা বিশুদ্ধ ছিল। চলে যাচ্ছে সারা জীবনের জন্য। কোথায় যাচ্ছি বলবো না, কিন্তু ভালোবাসি, শুধু এইটুকু জেনে রাখো। ভালোবেসেছিলাম, ভালোবাসি এবং ভবিষ্যতেও বাসবো। এতে তোমার চোখে একজন অমানুষ।
চিঠিটা পড়ে ঈশিতার হাত কাঁপছিল প্রচুর, শরীরটাও থেকে থেকে কেঁপে উঠছিল। খুশিতে নাকি দুঃখে সেটা সে নিজেও বুঝতে পারছিল না, তবে তার মনে খুশির ভাগটাই বেশি লাভসাপ করছে এটা সে টের পেয়েছিল। তাই খুশিটাই অগ্রাধিকার পেল বেশি। সবচেয়ে বড় বাধা যখন চলে গিয়েছে, তাহলে এখন আর কিসের ভয়? ঈশিতা চিঠিটাকে টুকরো করে দিয়েছিল এই কারণেই, যাতে জেহের না দেখে। জেহের দেখলে নিশ্চয়ই রেগে যাবে। আচমকা হ্যাচকা টানে ঈশিতার ভাবনার সুতো ছিঁড়ে। হতভম্ব চোখে পেছন ফিরলেই দেখে ভেজা চুপচুপে গায়ে দাঁড়িয়ে আছে জেহের। শক্ত করে ধরে রেখেছে তার হাত। অফিসের ফর্মাল ড্রেসে এখনো। চিলেকোঠার টিমটিমে আলোয় সে দেখতে পেল জেহেরের রাগী দুটো চোখ, খোঁচা খোঁচা দাড়ি সমৃদ্ধ লালচে গাল, আর কপালের চুল থেকে চুয়ে চুয়ে পানি পড়া। এই প্রথম ঈশিতার কাছে কোনো ছেলেকে এতটা মোহনীয় লাগলো। সম্মোহিতের মতো তাকে টানছে। এদিকে জেহেরকে খবর পাঠিয়েছিল তার গার্ড। তারপর হন্তদন্ত হয়ে ছুটে আসে সে। রোজকে ছাদে দেখে তার মেজাজ তুঙ্গে। এই ভর সন্ধ্যায় ছাদে আসার কি দরকার, তাও আবার এমন বৃষ্টির মধ্যে? জ্বর বাঁধিয়ে ফেললে? কোনো কাণ্ডজ্ঞান নেই এই মেয়েটার। বৃষ্টি আরো বেড়েছে। চারপাশে সবকিছু বৃষ্টির কারণে ঝাপসা হয়ে আসছে। জেহের ঈশিতার হাত টানতে টানতে নিয়ে আসে চিলেকোঠায়। হোয়াট দ্য হেল রোজ, এখন ছাদে আসা মানে নাকি? তোমাকে আমি বারণ করেছিলাম না বৃষ্টিতে না ভিজতে? আর গার্ডসদেরকে নিচে কেন পাঠিয়েছ? বলেছিলাম না তোমায় আমি নিয়ে না আসা পর্যন্ত ছাদে পা না রাখতে? তিরিক্ষি মেজাজ নিয়ে জেহের আরো একজোট ধমকায় ঈশিতাকে। ঈশিতা সে ধ্যানে নেই। আজকে জেহেরের এই রাগটাকেও বড় ভালো লাগছে তার। ইচ্ছে করছে জেহেরকে তার সামনে বসিয়ে গালে হাত দিয়ে রাগ দেখে। জেহের খেয়াল করলো রোজ তার কথা কানে নিচ্ছে না একদম। কেমন অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আরেকবার ঝাঁকালো ঈশিতাকে। রোজ, হোয়াট হ্যাপেন? কি হয়েছে তোমার? ঈশিতা প্রতিউত্তর না দিয়ে আচমকা জেহেরকে জড়িয়ে ধরল। ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ জেহের। জেহের থমকালো কয়েক মুহূর্তের জন্য। রোজ তাকে এর আগেও ভালোবাসি বলেছে, তবে এমন গভীরভাবে এই প্রথম। রোজের ভেজা চুলে আলতো হাত বোলাতে বোলাতে বলল, কিছু হয়েছে রোজ? ঈশিতা মাথা উঠিয়ে মোহগ্রস্তের মতো বলল, আই লাভ ইউ বলতে কি আবার কিছু হওয়া লাগে নাকি? আমি আপনাকে খুব খুব ভালোবাসি, পৃথিবীর সমান ভালোবাসি, সৌরজগৎ সমান ভালোবাসি। আপনাকে ছেড়ে কোথাও যাব না আমি। ঈশিতা কেমন এলোমেলো ভাবে কথাগুলো বলছিল। জেহের ঈশিতাকে চিলেকোঠার ভেতরে নিয়ে এলো। ভেতরে কয়েকটা পুরনো কাছের আলমারি আর ফোমের পুরনো সোফা ছাড়া কিছুই নেই। নিজে বসে ঈশিতাকে কোলে বসালো সে। ঈশিতা কপট অভিমানী গলায় বলল, কি হলো? আমি আপনাকে এত সুন্দরভাবে আই লাভ ইউ বললাম আর আপনি কিছু বলেন না, এটা কি ঠিক হলো? জেহের জিভ দিয়ে ঠোঁট ভেজালো। সে বুঝতে পারছে আজকে তার রোজের মনটা খুবই ভালো, তাই এমন এমন কথা বলছে। কিন্তু সে জবাবে কি বলবে? ভালোবাসার কথা কিভাবে বলতে হয়? শুধু ভালোবাসি ছাড়া আর কিছু তো জানে না সে। আসলে তার আবেগময় কথা মুখ দিয়ে আসে না একদম। প্রিয় মানুষকে যে কত রকমের ভালোবাসার কথা বলে সেটা সে জানেই না। সত্যি বলতে কি, তার এত আবেগ দিয়ে কথা বলাটা আসলে ভালো লাগে না। কেমন যেন মিথ্যে মিথ্যে মনে হয়। সে সবসময় গম্ভীর হয়ে থাকতে পছন্দ করে। ভালোবাসার কথাটাও গম্ভীর হয়ে তার মুখ থেকে নিঃসৃত হলো। আমিও তোমাকে ভালোবাসি। তোমাকে আমি কারো হতে দেব না, কোনো দিন না। কেউ হাত বাড়ালে তার অস্তিত্ব আমি বিলীন করে দেব। আর তুমি কোনো দিন আমি ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাবে না, ওকে? ঈশিতা চোখ ছোট ছোট করে তাকালো। এটা কি ভালোবাসার কথা ছিল নাকি হুমকি? সে যাই হোক, এখন আর এসব ভেবে সময় নষ্ট করবে না। এখন সময়টা খুবই রোমান্টিক। বাহির থেকে ঠান্ডা বাতাস এসে শরীরের সর্বাঙ্গে কাঁপন ধরাচ্ছে। রিমঝিম শব্দে বৃষ্টি নৃত্য করে মধুর আওয়াজ তৈরি করছে। ঈশিতা বলল, একটা গান ধরুন, গিটার নিয়ে আসি। জেহের গম্ভীর গলায় বলল, আমি গান জানি না। আরে কয়েক লাইনের হলেই হবে, ধরুন ধরুন, ভুল হলে আমি ঠিক করে দিব। আমি সত্যি কোনো গান জানি না। এইসবের প্রতি কখনোই কোনো ইন্টারেস্ট ছিল না যে আলাদা করে শেখার কোনো প্রয়োজন হবে। ধুর, একদমই আনরোম্যান্টিক আপনি। এখন যদি রাফি। ঈশিতা কথাটা বলতে গিয়ে থেমে গেল। সে কি বলতে যাচ্ছিল? এখনই তো রাফিদের কথাটা কোনোভাবে মুখ দিয়ে বের হয়ে যেত। জেহের তো তাহলে সিংহের ন্যায় তেড়ে উঠত। দেখলো জেহের ঈশিতার কথাটা নিয়ে ফ্রুকুচকে ভাবতে বসেছে মাত্র। জেহেরকে ভাবার সময় না দিয়ে প্রসঙ্গ পাল্টাতে সে বলল, আচ্ছা, একটা কবিতা। নো। ছড়া। আয় আয় চাঁদ মামা, না আম পাতা জোড়া জোড়া, টুইঙ্কেল টুইঙ্কেল।
জেহের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সে বুঝলো রোজ মজা নিচ্ছে। সে ঈশিতাকে নামিয়ে উঠে দাঁড়ায়। চলো, বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। ঈশিতা হাত ছাড়িয়ে নিয়ে বলে, সাদিকের আপনাকে আনরোম্যান্টিক বলি? সময় গময় বোঝেন না। এখন আবহাওয়াটা দেখেছেন কি রোম্যান্টিক। এই সময় এক কাপ কফির সাথে গান না হলে চলে বলুন? আচ্ছা সেসব না হোক, বসে বৃষ্টি দেখাও তো এক ধরনের রোম্যান্টিকতা। সেটাই করি এখানে বসে বসে। দেখুন কি সুন্দর বৃষ্টির আওয়াজ, কি রোমাঞ্চিত বাতাস, আর আপনি আসছেন ঠান্ডা নিয়ে। আপনি গেলে জানতো, আমি যাব না। ঈশিতা সিঙ্গেল সোফাটাকে টান দিয়ে দরজার কাছাকাছি আনলো। পা উঠিয়ে গালে হাত দিয়ে খুব মনোযোগ সহকারে বৃষ্টি দেখতে লাগলো। ভাব এমন যেন এখন বৃষ্টি দেখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জেহের চুপচাপ দেখলো শুধু। তারপর কোনো কথা না বলে রোজকে কাঁধে তুলে সোজা রুমে চলে আসলো। ঈশিতার চেঁচামেচিকে কোনো পরোয়াই করলো না সে। বাথরুমে ঈশিতাকে নামিয়ে দিল সে। যাও, চেঞ্জ করে আসো। ঈশিতা তখন রেগে বোম, রাগে ফুসফুস করে নিঃশ্বাস নিচ্ছে সে। যাও। ঈশিতা ভেতরে ভেতরে ভয় পেলেও শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। এবার জেহেরের নিজেরও খুব রাগ উঠছে, তবে রাগটাকে খুব কষ্টে গিলে দুজনে জামা কাপড় নিয়ে ভেতরে থেকে দরজা আটকে দিল। ঈশিতা বিস্মিত হয়ে প্রায় চিৎকার দিয়ে উঠল। কি আশ্চর্য, আপনি আসলেন কেন? বের হন, আমি আগে চেঞ্জ করে নিই, না হলে আপনি চেঞ্জ করুন। আমি অন্য ওয়াশরুমে যাচ্ছি। জেহের নির্বিকার ভাবে আবারও ঈশিতাকে কোলে তুলে বাথটাবে ফেলে দিল। সমস্যাটা কি আপনার? আপনার কথা মতো। আর কিছু বলতে যাবে তার আগে জেহেরের ভয়ঙ্কর শীতল দৃষ্টি দেখে চুপ হয়ে গেল। সে জানে জেহের খুব রেগে আছে, তাই এখন কথা বাড়িয়ে নিজের বিপদ আনার মানেই হয় না। জেহের নিজেও বাথটাবে বসে ঈশিতাকে কাছে টেনে নিল। রক্ত হিম করা কণ্ঠে বলল, কি যেন বললে তুমি? কখন কি বললাম? আমি নাকি আনরোম্যান্টিক? হ্যাঁ, না মানে না। চলো, রোম্যান্টিকতার ক্লাস নেই। ঈশিতা তড়াক করে উঠে দাঁড়ালো। ভ্যাবলা হাসি হেসে বলল, কি যে বলেন না আপনি। এখন এই অবস্থায় থাকলে ঠান্ডা আরো লেগে যাবে। সে কখন থেকে ভেজা অবস্থায় আছে কি না? আপনিও চেঞ্জ করে নিন। চলুন চলুন। ভেজা অবস্থায় থাকলে বুঝলেন ভয়ঙ্কর জ্বর লেগে যাবে। তখন কি হবে বলুন তো? আপনার অফিস কামাই হবে, সারাদিন নাক টানতে হবে, মানে যা তা অবস্থা। বলতে বলতে ঈশিতা মাথা মুছতে লাগলো। আর চোখে দেখলো জেহের বাথটাবে দুহাত ছড়িয়ে আরামে হেলান দিয়ে শুয়ে তাকে দেখছে। ঈশিতার ভেজা জামা শরীরের সাথে আটসাট হয়ে লেগে পূর্ণ যৌবনে জানান দিচ্ছে। ছোট তিরতির করে কাঁদছে তার। সেই কাপা কাপা পাতলা কোমল ওষ্ঠা ধরে জেহেরের মোহাচ্ছন্ন চাহনি নিবদ্ধ। আফজাল ইজি চেয়ারে বসে তুলছেন। কপালে বৃদ্ধ হয়ে যাওয়া চামড়ায় কিঞ্চিত ভাঁজ। দুহাতের তালু জোড়ার ওপর থুতনি রেখে জানালার বাহিরে তাকিয়ে আছেন। রুমের বাতি বন্ধ। ল্যাম্পপোস্টের আলোতে হালকা আলোকিত তার রুম। বৃষ্টির ছাট এসে জানালার পর্দা ভিজিয়ে দিচ্ছে, তাও তিনি বিকারহীন। জেসমিন চৌধুরী রুমে এসে জানালা খোলা দেখে তাড়াতাড়ি করে জানালা লাগালেন। এমা, দেখছো না পুরো রুম ভিজিয়ে দিয়ে যাচ্ছে। চোখে কি পট্টি বেঁধেছিলে নাকি? বলতে বলতে তিনি পেছনে ফিরে স্বামীকে উদাসীন দেখলেন। তাকে খুব চিন্তিত দেখাচ্ছে। স্বামীর কাঁধে হাত রাখলেন তিনি। তুমি কি জিহাদকে নিয়ে চিন্তা করছো? আবার কোনো ক্ষতি করে ফেলে না এই ভয়ে? আফজাল হাত নামালেন। ডানে বামে মাথা মৃদু নাড়াতে নাড়াতে বললেন, জিহাদ আর কোনো ক্ষতি করবে না। তুমি এত নিশ্চিত হচ্ছ কিভাবে? আফজাল সে প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, ছেলেটার জন্য আমি কোনোদিনই কিছু করতে পারিনি। আজ যখন আমার কাছে একটু ভালো থাকার জন্য অনুনয় করলো, আমি আর না করতে পারিনি। ভালো থাকতে পাঠিয়ে দিলাম তাকে। জেসমিন বিস্ফারিত নয়নে তাকায়। তার মানে তুমি? কিন্তু কি করতাম আর? শেষ জীবনে এসে ছেলেটার জন্য কিছু করে দেওয়ার সুযোগ পেলাম, সেটা দূরে ঠেলে দিয়ে কী করে বলো? তবে নিশ্চিত থাকো, ছেলেটা আর কারো কোনো ক্ষতি করবে না। সবাইকে কষ্ট দিয়ে সে নিজেও ভালো থাকেনি, এখন যখন একটু ভালো থাকতে চায়। আফজাল দীর্ঘশ্বাস ফেললেন। জেসমিন চৌধুরী তাকালেন স্বামীর দিকে। রাস্তার নিয়নের আলোয় তিনি ঠিকই দেখতে পেলেন স্বামীর ভাঙা গালে চিকচিক করছে জল। বিকেলে ঈশিতা সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছে। আকাশে বৃষ্টি নেই, তবে যখন তখন এসে পড়তে পারে। কেউ দেখলে বলবে না যে এখন বিকেল। একদম সন্ধ্যের মতো সময়টা। বাতাসে কেমন মিষ্টি গন্ধ। ঝিরিঝিরি বাতাস গায়ে মাখিয়ে নীলচে কালো আকাশের নিচে বসে থাকতে মন্দ লাগছে না। গতকালই জেহেরে রিসর্টে নিয়ে এসেছিল তাকে। ঈশিতা জানে না কেন। পুরোটা ভাড়া করেছে সে। এখান থেকে সমুদ্রের গাঢ় নীল পানি স্পষ্ট দেখা যাচ্ছে। বড় বড় ফেনিল ঢেউ আছড়ে পড়ছে তীরে। আকাশ আর সমুদ্র মিলন দৃশ্য দেখে ঈশিতা চোখ জুড়িয়ে যাচ্ছে।
মনটা ছটফট করছে এক্ষুনি ছুটে গিয়ে সমুদ্রের বুকে ঝাঁপ দিতে, তবে যেতে পারছে না সে। জেহেরের কড়া আদেশ, সে ছাড়া যাতে সমুদ্রের দিকে পা বাড়ানোর ভুল না করে। তাই পুলের নীল পানিতে পা ডুবিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করছে সে। ঈশিতা মাথা বাড়িয়ে একটু উকি দিল। কালো চশমা আর শার্ট প্যান্টে ফিমেল গার্ড তাকে দূর থেকে নজর রাখছে এখনো। ঈশিতা আরো কিছুক্ষণ থেকে রুমের ভেতরে চলে গেল। রুমটা বেশ বড়, বিছানা থেকে দেয়াল সব সাদা রঙের। এতক্ষণ বসে থেকে কি করবে? জেহের আবার কোথায় গেল? বসে থেকে কোনো কাজ না পেয়ে রুমে অ্যাডজাস্ট করা টিভি চালিয়ে দিল। চ্যানেল পাল্টাতে পাল্টাতে হুট করে একটা চ্যানেলে চোখ আটকে গেল। ঈশিতার হৃদস্পন্দন দ্রুত গতিতে ছুটে চলেছে। সে দৌড়ে এসে টিভির সামনে দাঁড়ালো, চোখ বড় বড় করে দেখতে লাগলো। টিভির বড় পর্দায় দেখাচ্ছে ক্রিস হেমসওয়ার্থকে। ঈশিতা বলে বোঝাতে পারবে না এই লোকটাকে সে কত পছন্দ করে। এই একটা সিরিয়াস ক্রাশ খেয়েছিল সে জীবনে, একটা মুভিও সে বাদ দেয়নি তার। সবগুলোকে কতবার যে রিপিট করে দেখেছে সে নিজেও জানে না। ক্রিস হেমসওয়ার্থের পরিধানে একটি হাফ প্যান্ট ব্যতীত কিছুই নেই। তার সিক্স প্যাক বডি দেখে ঈশিতা বারবার লজ্জিত হচ্ছে। সে বারবার চোখ বন্ধ করে লাজরাঙা মুখ নিয়ে আর চোখে দেখছে আবার, যেন সে এখন তার সামনেই দাঁড়ানো। ঈশিতা দিন দুনিয়া ভুলে টিভির পর্দায় এক ধ্যানে তাকিয়ে আছে, চোখ দিয়ে গিলে খাচ্ছে ওই হ্যান্ডসাম বডিটা। পারে না তো টিভির মধ্যে ঢুকে যায়। সে ঠোঁট কামড়ে দুষ্টু চাহনিতে তাকিয়ে বলল, উফ মা, হটি নটি বয়। এক পর্যায়ে সে টিভির পর্দায় চুমু দেওয়া শুরু করে দিল। জেহের মাত্রই রুমে ঢুকেছে। রোজের বলা কথাটিও সে শুনে নিয়েছে। সামনের দিকে তাকাতে সে হতভম্ব হয়ে যায়। রোজ টিভির সামনে দাঁড়িয়ে চুমু খেয়ে যাচ্ছে কৃত্রিম কাচের উপরে হলিউড অভিনেতার উপর। চোখেতেই তার চেহারায় হতভম্ব ভাব ছাপিয়ে ফুটে ওঠে তীব্র ক্রোধ আর রাগ। এতদিন রোজকে চোখে চোখে রেখেছে যাতে কোনো ছেলের দিকে ফিরেও না তাকায়, আর এখন তো দেখা যাচ্ছে ঘরের শত্রু অবস্থিত। নিমেষেই জেহেরের কপালে রক্ত দপদপ করে জ্বলে উঠল। ফর্সা মুখ হয়ে উঠল লাল, মাথা চুল টেনে ধরল। নিজেকে যতই বুঝ দিচ্ছে যে এটা সাধারণ ব্যাপার, ততই ভেতরের মনটা হিংস্র হয়ে উঠছে। কিছুতেই মানতে চাইছে না রোজ সে ছাড়া আরেকটা ছেলেকে চুমু খাচ্ছে। যতই কৃত্রিম কাজ হোক, সামনে পেলেও নিশ্চয়ই এমন করতো। হটিনটি বলেছে, সে ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাবে কেন? হোক সে অভিনেতা, ছেলে তো। জেহের আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারল না। দরজা আটকে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ঈশিতাকে কোলে তুলে সোজা খাটে ছুঁড়ে ফেলল। আচমকা আক্রমণে ঈশিতা হতভম্ব। সে বুঝতে পারল না তার সাথে এইমাত্র কি হলো। জেহের শান্ত দৃষ্টিতে একবার টিভিটার দিকে তাকালো, তারপর হুট করে ফ্লাওয়ার ভেস দিয়ে টিভির মুখোমুখি মারতেই মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঈশিতার পুরো বিষয়টা বুঝে উঠতে খানিকটা সময় লাগলো। জেহের ফোঁস করতে করতে ঈশিতার সামনে এসে দাঁড়ায়। ঈশিতা উঠতে চাইলেই তাকে আবার ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। কি করছেনটা কি? জেহের উত্তর না দিয়ে পরনের হোয়াইট শার্টের বোতাম খুলতে শুরু করলো। তার চোখে মুখে রাগ উপচে পড়তে চাইছে। শার্ট খুলে ছুঁড়ে মারল দূরে। ঈশিতা চোখ ছানাবড়া করে তাকিয়ে রইল শুধু। জেহের কি করতে যাচ্ছে? খাটে উঠে ঈশিতার সামনে নিজের সিক্স প্যাক বডিকে মেলে ধরল। গচরাতে বলল, বলেছিলে হটই। দেখো, আমাকে দেখো, হট মনে হচ্ছে? হ্যাঁ, কি মনে হচ্ছে না হট? জেহের ঈশিতার দুগাল ধরে নিজের শরীরের সামনে ধরল। ঈশিতা চোখ বড় বড় করে রইল। এতক্ষণে সবটা বুঝেছে সে। তৎক্ষণাৎ সে চোখ বন্ধ করে ফেলল। ঈশিতার বলতে লজ্জা পেলেও সে স্বীকার করতে বাধ্য যে জেহের আসলেই হট। তবুও জেহেরের খোলা দেহ দেখতে তার প্রচন্ড লজ্জা করে। ঈশিতার শ্বাস দ্রুত ওঠানামা করছে, মাথা ঝিমঝিম করছে। টিভিতে তো লাজ শরম ভুলে দেখা যায়, কিন্তু সামনাসামনি তার সামনে জেহেরের হ্যান্ডসাম আর ফর্সা বডি মেলে থাকলেও সে তাকাতে পারছে না লজ্জায়। কান দিয়ে মনে হচ্ছে তার ধোঁয়া বের হচ্ছে। একবার আর চোখে তাকিয়ে দ্রুত চোখ বন্ধ করে ফেলল। জেহের তো আসলেই বেশি হ্যান্ডসাম। এতদিনে ভালোভাবে লক্ষ্য করল সে। এত হ্যান্ডসাম তার হাজবেন্ড। তা ভাবতে আরো লজ্জারা পেয়ে বসলো তাকে। চারপাশে কি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে? না হলে এত গরম লাগছে কেন? সো হট। চোখ খোলো রোজ। ঈশিতা তাও চোখ খিচে বন্ধ করে আছে। জেহের তৎ কিড়মিড়িয়ে আবারও বলল, আই সেড ওপেন ইউর আইস। ড্যাম। তবুও ঈশিতার নড়চড় নেই। জেহের ঈশিতার মুখ ছেড়ে দিল। ঈশিতা তখনও চোখ বন্ধ করে আছে।
হঠাৎ তার চোখে মুখে ঘাড়ে ঠান্ডা স্পর্শ পেতেই চোখ খুলল সে। তাকিয়ে দেখলো জেহের তার দুহাত শক্ত করে ধরে তাকে চুমুতে ভরিয়ে দিচ্ছে। বহু কষ্টে ইনশিতা বলল, জেহের। জেহের মুখ তুলে ঠোঁট চেপে ধরে বলে, এটা তোমার শাস্তি। যতক্ষণ চোখ বন্ধ রাখবে ততক্ষণ এই শাস্তি তোমাকে ভোগ করতে হবে। ইনশিতা আশ্চর্যান্বিত হয়ে থেমে থেমে বলল, চোখের পলক তো এমনিও পড়ে। বললাম না, যতবারই চোখ বন্ধ ততবারই। কথা শেষ না করে সে আবারও একই কাজ করতে লাগলো। ইনশিতা চোখ খুলেও লজ্জায় পড়বে, চোখ না খুললেও লজ্জায় পড়বে। তবুও তার ভালোই লাগছিল জেহেরের উষ্ণ ছোঁয়া পেতে। এমন করে অনেক সময় কেটে যাওয়ার পর জেহের আকস্মিক ইনশিতাকে ছেড়ে তার সামনে হাঁটু কেটে বসলো। ইনশিতার মুখ তখন লজ্জায় লাল, চোখ তুলে তাকাতে পারছে না সে। জেহের বাঁকা হেসে বলল, হট তো হলাম, এবার না হয় নটি হয়ে দেখাই। হটি নটি বয়। বলে সে প্যান্টের বোতামে হাত দিল। চকিতে তাকালো ইনশিতা। তার মনে হয় নিঃশ্বাসটাও আটকে গেছে। জেহের কি করবে বুঝতে পেরে দ্রুত জেহেরকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে সে দৌড়ে বাথরুমে চলে গেল। বুক দুরু দুরু করে কাঁদছে তার। ইস, জেহের পাগল হয়ে গেল নাকি? কি করতে যাচ্ছিল? ইনশিতা দ্রুত মুখ ঢেকে ফেলল। ইনশিতাকে চলে যেতে দেখে জেহের বাঁকা হাসল। সেই বাঁকা হাসি ঠোঁটে ফুটিয়ে রেখে বাথরুমের দিকে এগোতে এগোতে বলল, Your hotty naughty boy is coming, baby girl. Get ready for punishment. জেহের আজ নিজ হাতে ইনশিতাকে সাজিয়ে দিল। পিওর হোয়াইট শাড়িতে স্টোনের কাজ করা, স্লিভলেস ব্লাউজ, ডায়মন্ডের সিম্পল নেক পিস, নোজ পিন আর পাতলা দুটি ইয়ারিং, হাতে ডায়মন্ডের চিকন চুড়ি, খোলা চুলগুলো নিচ দিয়ে কাল করা, পাতলা পেলট ঠোঁটে লিপ গ্লসের ছোঁয়া আর চোখে হালকা করে কাজল। জেহের নিজে সাজিয়ে নিজেই হতবাক। চোখ সরানো দৃঢ় চেষ্টা করলেও বেহায়া চোখ বারবার রোজের দিকে চলে যাচ্ছে। তার হার্টবিট কয়েকটা মিস হচ্ছে বোধ হয়। ইচ্ছে করছে রোজকে চোখের সামনে বসিয়ে রাখতে, কিন্তু যে সারপ্রাইজটা দেওয়ার কথা ছিল সেটা তাহলে আর দিতে পারবে না। ঈশিতা সন্দেহভাজন দৃষ্টিতে দেখছে রোজকে। এত রাতে তাকে সাজানো হয়েছে কেন? আবার জেহের নিজেও তার সাথে মিলিয়ে মিলিয়ে পোশাক পরেছে। জেহের সাদা শার্ট, ওপরে ব্লেজার আর ডেনিম প্যান্ট পরেছে। শার্টের ওপরে কয়েকটা বোতাম খোলা, উন্মুক্ত হয়ে আছে বুকের উপরিভাগ। চুলগুলো সেই এলো করেই কপালে ছেড়ে দেওয়া। হাতে রোলেক্সের দামি বিগ ডায়ালের ঘড়ি। অ্যাজ ইউজুয়াল জেহেরকে যেমন মোহনীয় দেখাতো তার চেয়েও বেশি মোহনীয় লাগছে এখন। সাদাতে জেহেরের ফর্সা চেহারা আরো ফর্সা হয়ে ফুটে উঠেছে। তার ভাবনায় ছেদ পড়ল ফোনের আওয়াজে। জেহের ফোন বের করে দেখে জেসমিন চৌধুরী। সে ইনশিতার দিকে বাড়িয়ে দেয়। ইনশিতার সাথে কথা বলার মাঝে তিনি বলেন, জেহের কোথায়? জেহেরকে একটু দাও মা। ইনশিতা জেহেরকে ফোন দিলে সে খানিকটা ইতস্তত করেই নাই। জেসমিন চৌধুরী সব প্রশ্নের জবাবে সে হুম করছে। শেষে ফোন রাখার সময় সে বলে, তার কথায় ইনশিতা চমকে ওঠে। ফোনের ওপাশে আর কোনো কথা না শুনতে পেয়ে জেহের কেটে দেয়। ইনশিতাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মুখের সামনে তুড়ি বাজায় সে। এইভাবে তাকিয়ে আছো কেন? বিস্মিত কণ্ঠে ইনশিতা বলে, আপনি কি বললেন একটু আগে মাকে? ইনশিতার কথা শেষ না করতে দিয়ে জেহের পকেট থেকে রুমাল বের করে তার চোখ বেঁধে দেয়। আরে চোখ বাঁধছেন কেন? জেহের ইনশিতার ঠোঁট আলতো চেপে বলে, কোনো কথা নয়। তারপর ইনশিতাকে কোলে উঠিয়ে নেয়। চমকে গিয়ে ইনশিতা জেহেরের গলা জড়িয়ে ধরে। ইনশিতাকে কোলে নিয়ে জেহের সমুদ্রের কাছে আসে। পানির গর্জন শুনতে পাচ্ছে ইনশিতা। এখন বৃষ্টির নাম গন্ধ নেই। আকাশে মস্ত বড় থালার মতো চাঁদ উঠেছে। নীলচে আকাশ আর সমুদ্রের মিলনস্থলে চাঁদটা অবস্থিত। জ্যোৎস্নারা চুয়ে চুয়ে পড়ছে। দূর দূরান্তে এই চাঁদের আলো আর দূরের রিসর্টের আলো ছাড়া আর কোনো আলো নেই। সমুদ্রের গাঢ় নীল জলে চাঁদের চকচকে দুটি ছড়ানো। পুরো পরিবেশটা বলতে গেলে যে কাউকে রোমাঞ্চিত করতে বাধ্য। ইনশিতাকে নামিয়ে চোখটা খুলে দিল সে। চোখ ডলে ইনশিতার সামনে তাকালে অবাক হয়ে যায়। এত সুন্দর পরিবেশ দেখে সে যার পরনাই অবাক। চোখে তারা বিস্ময়ে জলজল করে ওঠে। মনে হচ্ছে সারা শরীরে জ্যোৎস্না মাখিয়ে জ্যোৎস্না স্নান করছে সে। জেহের ইনশিতাকে আরেক পাশে তাকাতে বললে সে দেখে কতগুলো ফানুস উড়ে যাচ্ছে সারিবদ্ধভাবে। সেখানে হ্যাপি বার্থডে মাই লাভ লেখা। আজ তার মনেই ছিল না জন্মদিনের কথা। ইনশিতা অবাক হয়ে মুখে হাত দেয়। চোখের কোলে টলমল করে উঠে জল। সমুদ্রের ওপর হলুদ কমলা রঙের ফানুস স্বপ্নের মতো উড়ে উড়ে যাচ্ছে। এভাবে যে কেউ তাকে উইশ করতে পারে এটা তার ভাবনার বাহিরে ছিল। জীবনে প্রথম কেউ তার জন্মদিনে এত সুন্দর করে উইশ করলো।
তাও আবার তার ভালোবাসার মানুষ। ঈশিতা জেহেরকে জড়িয়ে ধরে কেঁদেই দিল। অনেক কথাই বলতে চাইল, কিন্তু মুখ দিয়ে একটা কথাও বের হলো না। জেহের রোজের চুলে হাত বুলিয়ে আদুরে মুখটা তুলল দুহাতে। এই দিনেও মানুষ কান্না করে, চোখ মুছে ফেলো। কি হলো রোজ? ঈশিতা চোখ মুছে কাঁদতে কাঁদতে হেসে ফেলল। জেহের ঈশিতাকে নিয়ে একটু পেছনে আসলো। ঈশিতা এবারে খেয়াল করলো বেশ সুন্দরভাবে ছাউনির মতো সাজানো টেবিলের চারপাশ। গোল টেবিলের দুপাশে দুটো চেয়ার, সামনে অসংখ্য গোলাপের পাপড়ি ছড়ানো, ছোট ছোট ল্যান্টার্ন চারপাশে টাঙানো। টেবিলটা গোলাপ দিয়ে মোড়ানো, তার উপর রাখা চকলেট কেকে উইশ করে মাই লাভ লেখা। পাশে রিবন দিয়ে সাজিয়ে রাখা ছুরি আর ড্রিঙ্কসের বোতল। জেহের ইশারা করলো কেক কাটার। কেক কাটলে জেহেরকে খাইয়ে দিতে চাইলে সে হাত থেকে কেক নিয়ে ঈশিতার গালে ঠোঁটে চিবুকে লাগিয়ে দেয়। ঈশিতাকে বাহুবন্ধনে শক্ত করে জড়িয়ে সেখান থেকেই খেয়ে নেয়। লজ্জায় মাথা নুয়ে ফেলে ঈশিতা। তারা যেখানে বসেছে সেখান থেকে চাঁদ স্পষ্টভাবে দেখা যায়। সেখানেই ডিনার সেরে জেহের ঈশিতাকে ড্রিঙ্কস অফার করে। ঈশিতা না করে না, সে খুশি মনে গ্লাস হাতে নিয়ে খেয়ে মুখ কুচকে ফেলে। এটা কোকা কোলা। সে তো ভেবেছিল কোথায় একটু মদ টদ খাবে, এত বড় ধোকা। জেহের ঈশিতাকে নিয়ে তার পাশের আরেকটা সামনিতে গেল। ওপর দিয়ে খোলা থাকায় পুরো আকাশ দেখা যায়। শুধু চারপাশ দিয়ে চারটা খুঁটি গেড়ে তাতে ফিনফিনে পাতলা সাদা পর্দা জড়ানো। হালকা বাতাসে সেই পর্দাগুলো উঠছে। দুটো নরম গদির মতো বিছানো ভেতরে, সেখানেও ছড়িয়ে আছে অসংখ্য গোলাপের পাপড়ি, দুটো সাদা বালিশ আর কতগুলো কুশন চারপাশে ছড়িয়ে। সমুদ্রের গর্জন, স্নিগ্ধ বাতাস, চাঁদের জ্যোৎস্না সবকিছু মিলিয়ে মোহময় একটা দৃশ্য। সাথে রয়েছে তার মোহময় জেহের। জেহের ল্যান্টার্নগুলো অফ করে দিলে পুরো জায়গাটা অন্ধকার হয়ে যায়। এখন শুধু জ্যোৎস্নায় আলোকিত চারপাশ। চাঁদের আলোতেও সবকিছু দেখা যাচ্ছে স্পষ্ট। জেহের ঈশিতাকে সেখানে বসিয়ে নিজেও বসল। জেহেরের হাতে রাখা জিনিসটি দেখে ঈশিতা হাঁ হয়ে গেল। গিটার। গিটার কেন? গিটার দিয়ে কি করে? গান করে আপনি? বলতে গিয়ে থেমে গেল ঈশিতা। চাপা উত্তেজনা নিয়ে সে বলল, ইয়া, স্পেশালি তোমার জন্য শিখেছি। ঈশিতা যেন কথাটি বিশ্বাসই করতে পারছে না। 1 মাস আগেই তো জেহের বলল সে নাকি গান জানে না। জেহের ঈশিতাকে নিজের খুব কাছে টেনে গিটারের তারে হাত চালালো, চোখ বন্ধ করে নিল। ফিনল্যান্ডে একটি শহর কিমি। এই শহরে ছোট্ট একটি এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল বড় অট্টালিকার সমান ঘর। বাহির থেকে যতটা সাধারণ দেখতে, তার চেয়েও বেশি অসাধারণ ভেতরটা। সেই অসাধারণের মাঝে একটি রুম ঘোর অন্ধকারে আবৃত। তার মধ্যে হঠাৎ জ্বলে উঠল ম্যাচের একটি কাঠি। কাঠির মাথায় আগুনের শিখা ধীরে ধীরে জ্বালিয়ে দিল একটি ক্যান্ডেলকে। কাঠিটা দূরে ছুড়ে দিয়ে মোমবাতির সামনে নিজের মুখ আনল একটি যুবক। হাতে তার রেড ওয়াইনের বোতল আর আঙ্গুলের ফাঁকে সিগারেট। ইজি চেয়ারে বসে সিগারেট টান দিতে দিতে সে তাকালো ছোট্ট কেকটির উপর বসানো মোমবাতির শিখার দিকে। রেড ওয়াইনের বোতলটি রেখে সে উঠে সারা রুমে মোমবাতি জ্বালিয়ে দিল কতগুলো। নিমিষে অন্ধকারকে তাড়িয়ে রুমটি দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। যুবকটি কেকের সামনে গিয়ে মোমবাতি ফু দিয়ে নিভিয়ে বাদ্যে গানের সুরের মতো বলতে থাকে, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear my John. Happy birthday to you. তারপর নিজে কেক কেটে হাতে ধরে বসে রইল, খেলো না। চোখের ঝিমিয়ে আসা লালচে দৃষ্টি নিবদ্ধ কেকের উপরে থাকা একটি মেয়ের হাসি মুখে ছবির দিকে। ছবিটি অর্ধেক দেয়াল জোড়ানো। সেটার সামনে গিয়ে ছবিতে সে চুমু খেলো একবার। এক ধ্যানে তাকাতে তাকাতে বলল, তোমার থেকে দূরে চলে আসলেও তোমার জন্মদিন পালন না করে থাকতে পারেনি। তোমার স্মৃতি নিয়ে আমি বাঁচতে চাই। সে আমার পুরো রুম জুড়ে তোমার ছবি টাঙানো, সব স্মৃতি। সে একবার পুরো রুমে চোখ বোলালো। দেয়াল জুড়ে ঈশিতার হাজারো রকমের ছবি আছে, যেগুলো সে 2 বছরে লুকিয়ে তুলেছিল, নানা অ্যাঙ্গেল থেকে তোলা। রুমের টেবিলের উপর শ্যাম্পেন ওয়াইনের বোতল কতগুলো, আর সিগারেটের ফিল্টারে ভর্তি হয়ে আছে টেবিলের চারপাশ, যেগুলো তার নিত্যদিনের সঙ্গী। টেবিলের সাথে হেলান দেওয়া গিটারটি তুলে নিল সে। তারপর বড় ছবিটির দিকে তাকিয়ে নিঃস্বাতুর কণ্ঠে বলল, I'm dedicating this to my ইতু পাখি। অযত্নে চুলগুলোই একবার হাত বুলিয়ে ঠিক করে নিল। চোখ বন্ধ করে ফেলল সে, সুর তুলল গিটারে।
बेख्याली में भी तेरा ही ख्याल आए, क्यों बिछड़ना है जरूर ये सवाल आए, तेरी नज़दीकियों की खुशी बेहिसाब थी, इसमें फासले भी तेरे बेमिसाल आए। চোখ খুলল জেহের। ঈশিতার মনে হচ্ছিল সে এতটা সময় গানের নেশায় পড়েছিল। জেহের এত সুন্দর করে সুর তুলে গান গাইল যে কেউ বলবেও না এই ছেলেটি 1 মাস আগেও গানের গও জানতো না। জেহের গিটারটা এক সাইডে রেখে ঈশিতাকে এক হাতে জড়িয়ে ধরল। হাউ ওয়াজ ইট? আপনি সত্যি গেয়েছেন? একটা চিমটি কাটুন তো। জেহের ভ্রুকুচকে তাকালো। তাকিয়ে আছেন কেন? কাটুন চিমটি কাটুন, আমার বিশ্বাসই হচ্ছে না এখনো। কাটুন। জেহের চিমটি কাটলো, তবে অন্য উপায়। ঈশিতা কিছুক্ষণ বাদে জেহেরকে ঠেলে দূরে সরিয়ে ঠোঁটে হাত দিল। রাগ নিয়ে বিড়বিড় করে বলল, রাক্ষস একটা, ছিঁড়ে ফেলছে একদম। উফ। তবে রাগটা মুহূর্তেই উবে গেল যখন জ্যোৎস্নার আলোয় জেহেরের ঠোঁট টিপা হাসিটা দেখল। কেন জানি না জেহেরের হাসিটা খুব ভালো লাগলো, তার নিষ্পাপ লাগলো। ঈশিতাকে আবারও কোলে নিয়ে জেহের হেঁটে চলল সমুদ্র তীরে। হানাতোলায় ঢেউয়ে ঈশিতাকে নামাতে হিমশীত জলের স্পর্শে ঈশিতার শরীরে অন্যরকম শিহরণের স্রোত বয়ে গেল। ঈশিতাকে নিজের পায়ের উপরে রেখে দুহাতে ধরে রাখলো জেহের। ঢেউ এসে ধাক্কা খাচ্ছে তাদের হাঁটুতে। চাঁদের কিরণ চিকচিক করছে ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে। আকাশে ধোঁয়াটে কালো মেঘ ভেসে চলেছে চাঁদ ঘেঁষে। সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে ঈশিতার ঘোর লেগে এলো। নিজেকে মুক্ত পাখির মতো লাগছে, যেন এক্ষুনি চাইলেই পালক তুলে উড়ে যেতে পারবে। সে মোহিত চাহনি মেলে সামনে সুদর্শনের দিকে তাকালো। সেই সুদর্শনটিও পলকহীন নীল চোখে তাকিয়ে দেখছে। তার গাঢ় নীল চোখ যেন আসমান আর সমুদ্রের মিশেলে তৈরি। বারবার ডুবে যেতে ইচ্ছে করে ঈশিতার। অজান্তে ঈশিতার ওষ্ঠাধর এগিয়ে গেল জেহেরের খোলা বুকে। নিবিড় চুম্বনে ছুঁয়ে দিল জেহেরকে। জেহেরের চোখেও এখন মাতাল দৃষ্টি। গাঢ়ভাবে জড়িয়ে ধরল তার রোজকে। ঈশিতা চোখ তুলে চাইল জেহেরের দিকে। এই সুদর্শন জেহের এখন তার সারা জীবনের জন্য। তাকে হারানোর ভয় থাকবে না আর, তাকে ছিনিয়েও নিতে পারবে না কেউ। ঈশিতার দেখার স্বপ্ন এখন পূরণ হতে যাবে এই জেহেরের হাত ধরে। ভালোবাসার স্বপ্ন। জেহেরের গালে একটি হাত রেখে ঈশিতা ধীর কণ্ঠে বলল, আপনাকে খুব লোভনীয় লাগছে জেহের, একদম চকলেটের মতো। খেয়ে ফেলতে ইচ্ছে করছে। জেহের নামটা শুনলেই চকলেট চকলেট লাগে। বলেই খিলখিলিয়ে হেসে উঠল সে। হাসির ঝংকারে আলোড়িত হলো নিস্তব্ধ রাত। সমুদ্রের গর্জনের চেয়ে রোজের খিলখিল করা হাসি সুমধুর হয়ে প্রবেশ করলো জেহেরের কানে। রোজকে প্রগাঢ়ভাবে কাছে টেনে মাথা ঝুঁকিয়ে রোজের কানে কানে ফিসফিস করে বলল, জেহের নামের অর্থ কি জানো? পয়সন, বিষ। এই বীজ যে একবার গ্রহণ করে তার পরিত্রাণ নেই। তুমি করেছ আমার বিষাক্ত হৃদয়ের বিষ। এবার তোমাকে আমার বিষে বিষাক্ত হতেই হবে। আমার সমস্ত বিষ তোমাকে শুষে নিতে হবে তোমার হৃদয়ে। হতে হবে আমার মতো বিষাক্ত। গোলাপের রন্ধ্রে রন্ধ্রে থাকবে বিষ, আর তোমার রন্ধ্রে রন্ধ্রে থাকবো আমি, জেহের, রোজের জেহের। ঈশিতা জেহেরের বুকে মাথা গুজল। সে প্রস্তুত জেহেরের সমস্ত বিষ শুষে নিতে। জেহেরের বিষে বিষাক্ত হতে সর্বদা প্রস্তুত সে, সবসময়কার জন্য, সারা জীবনের জন্য। দুটো মানবী সমুদ্রের ফেনিল ঢেউয়ে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে। চাঁদের মাঝামাঝিতে থাকায় মনে হচ্ছে চাঁদের আলো তাদের চারপাশে ঠিকরে বেরোচ্ছে। আকাশ আর সমুদ্রের মিলনের মতোই তারা মিশে আছে একে অপরের মাঝে। জ্যোৎস্নাকে গায়ে চাদরের মতো জড়িয়ে লিপ্টে আছে দুজনা। বিষ যেভাবে দুঃখকে পায়ে পিষে মানুষকে নিমিষেই শেষ করে দেয়, গোলাপ তার চেয়েও বেশি আনন্দ ছড়িয়ে আপন মানুষদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেয়। একজন বিনাশকারী, আরেকজন ভালোবাসা বন্টনকারী। সেই বিপরীত দুই মেরুর মানুষ আজ ভাগ্যের লিখনে একত্রিত হলো। তাদের নতুন নামকরণ হলো জেহেরোজ।